মধ্যপ্রাচ্যকে তারা একেবারে জমিদারি একটা হিসেবে দেখে যে যখন তখন যে কোনো জায়গায় তারা হামলা করতে পারবে, এটা তাদের জন্য বৈধ। ইরান ইসরায়েলের যে লম্বা সংঘাত, এই সংঘাতে কখনোই এই ধরনের ঘটনা হয় নাই। যে ঘটনাতে যে লেবাননকে আক্রমণ করার কারণে ইসরায়েলে হামলা করছে ইরান, এই প্রথমবার সেটা তারা করলো। গুরুত্বপূর্ণ নীতি নির্ধারক যারা আমেরিকার, সবাই এখন ইসরায়েলকে চরম একটা ফাপড়ের উপর রাখছে, থ্রেটের উপর রাখছে, নিয়ন্ত্রণের উপর রাখছে। নাজমুল ভাই, আমেরিকা ইরান শান্তি চুক্তি অলরেডি হয়ে গেছে, কিন্তু ইসরায়েলের লেবাননে আক্রমণ এখনো অব্যাহত আছে। এটাকে কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। শান্তি চুক্তি বলতে এটা হচ্ছে MOU, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, অর্থাৎ শান্তি চুক্তির জন্য যে 60 দিনের আলোচনা হবে, এই টাইমটায় যুদ্ধবিরতি থাকবে, এটাই মূলত হয়েছে। এখানে একটা প্রথম শর্তটাই ছিল যে লেবাননে কোনো ধরনের হামলা করলে এই শর্তটার ইরান মানবে না। তো আমরা দেখলাম যে গতকাল থেকেই একটা ভয়ঙ্কর হামলা হয়েছে, সম্ভবত 41 জন লেবানিস মারা গিয়েছে, এবং IDF এর তথ্য মতে 4 জন ইসরায়েলি সৈন্য মারা গেছে। তার মানে ভয়ঙ্কর একটা হামলা ওইখানে চলছে। এখন এই হামলা তো মূলত ইসরায়েল, আমরা বারবারই বলতেছি, জানতেছি, শুনতেছি, ইসরায়েল এই চুক্তিটাকে ভঙ্গ করার জন্য মূলত এই হামলা চালাচ্ছে। এখন আপনি বলতে পারেন যে নাজমুল ভাই, আপনি সবাই জানি ইসরায়েল এই শান্তি চুক্তিটা ভঙ্গ করার জন্য হামলা চালাচ্ছে। আমেরিকা জানে না? অবশ্যই জানে। আমেরিকার প্রতিটা মানুষই জানে, ইরানের প্রতিটা মানুষই জানে, সারা বিশ্বের প্রতিটা মানুষই জানে যে এই হামলাটা ইসরায়েল করতেছে মূলত শান্তি চুক্তি ভঙ্গ করার জন্য। সবাই জানে, এটা ওপেন সিক্রেট। কিন্তু তারপরও এখানে আপনার আমেরিকা, ইসরায়েল যেহেতু একটা অস্তিত্ব সংকটে আছে এখন, আমি বলবো যে এই চুক্তির মাধ্যমে ইসরায়েল অনেকটা ভয়ঙ্কর একটা সংকটের মুখোমুখি হয়েছে। আপনি জানেন যে ইসরায়েল রাষ্ট্রটাই একটা ক্রাইসিসের এরকম একটা জায়গায় গঠন। আপনি জানেন মধ্যপ্রাচ্যের চারদিকে ইসলাম প্রধান দেশ, তার মাঝখানে ইসরায়েল গঠিত হয়েছে। শুরুতেই রাষ্ট্রটার রাষ্ট্রচিন্তার মধ্যেই একটা নিরাপত্তা সংকট আছে, মানে এই রাষ্ট্রের চিন্তার মধ্যে একটা নিরাপত্তা সংকট, যে সংকটটা তারা দুইভাবে মোকাবেলার তাদের কাছে রাস্তা। একটা হচ্ছে যে সামরিক শক্তি, মানে আপনার এদের যে প্রথম প্রধানমন্ত্রী ভ্যান গুরিয়েন ওনার নাম, ওনার যে নীতি সে অবলম্বন করছে যে সর্বোচ্চ শক্তি প্রয়োগের মাধ্যমে সে নিরাপত্তা নিশ্চিত করবে। দুইটা রাস্তা তাদের সামনে ছিল, একটা হচ্ছে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করা নিরাপত্তা নিশ্চিত করা, দ্বিতীয় হচ্ছে শান্তি স্থাপন করে আশেপাশে সকল রাষ্ট্রের সাথে শান্তি স্থাপন করে নিরাপত্তা স্থাপন করা। কিন্তু ভ্যান গুরিয়েন সর্বোচ্চ সামরিক শক্তি প্রয়োগের মাধ্যমে এই শান্তি স্থাপন করার চেষ্টা করেছে, এবং সে প্রচুর পৈশাচিক হামলা করেছে বিভিন্ন ফিলিস্তিনি বা আশেপাশের রাষ্ট্রগুলোর উপরে। এবং এটার উপর সে আয়রন ওয়াল নামে একটা বই তৎকালীন সময় ছিল, যে চারদিকে একবার লোহার ভেরি তৈরি করা, এবং এটার উপর একটা বই লিখছে বেঞ্জামিন নেতানিয়াহু। বেঞ্জামিন নেতানিয়াহু কিন্তু 4-5টা বই লেখা আছে, তার মধ্যে একটা বই ছিল, এই বইটার নাম ছিল আপনার সম্ভবত এ ডিউরেবল পিচ, বইটার নাম। সে বইয়ে বেঞ্জামিন নেতানিয়াহু যেটা উল্লেখ করেছে তা খুবই আতঙ্কজনক, এবং সে উল্লেখ করেছে যে মধ্যপ্রাচ্যের যে বর্তমান সিচুয়েশন, এটা শক্তি প্রয়োগের মাধ্যমে আপনার করতে হবে, পরিবর্তন করতে হবে, এবং আমাদের এই মধ্যপ্রাচ্যে আমাদের টিকে থাকতে হলে আমাদের সেনাবাহিনীকে অপ্রতিরোধ করতে হবে। তার বই থেকে এটা কোট করে আমি বললাম। তার মানে তাদের চিন্তার মধ্যেই মধ্যপ্রাচ্যকে তারা একেবারে জমিদারি একটা হিসেবে দেখে যে যখন তখন যে কোনো জায়গায় তারা হামলা করতে পারবে, এটা তাদের জন্য বৈধ। আপনার মনে আছে কিনা, গত বছর আপনার মধ্যপ্রাচ্যে প্রায় 6টি দেশে 72 ঘন্টার মধ্যে, মানে 3 দিনের মধ্যে 6টি দেশে হামলা করে। তার মানে আমেরিকার একটা চরম মদত ছিল সেখানে। এবং আপনি দ্বিতীয় যে পন্থাটা তাদের কাছে ছিল, আপনি জানেন দ্বিতীয় পন্থাটা তারা লম্বা সময় ধরে করছে। 1973 সালে যখন আপনার ইসরায়েল অনেকটা অস্তিত্ব সংকটে পড়লো, তখন ইসরায়েল দ্বিতীয় যে নীতিটা, ভূমির বিনিময়ে শান্তি, এই নীতিটার নাম ছিল এরকম। এই ভূমির বিনিময়ে শান্তি নীতিটাতে যখন তারা যায়, তখন তারা যে 1967 সালে যে জবরদখল করে বিভিন্ন ভূমি দখল করছিল, অর্থাৎ সিরিয়া, জর্ডান, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, মিশর, এইসব দেশের যে ভূমিগুলো তারা দখল করে নিয়েছিল জোরজবস্ত করে, সে ভূমির বিনিময়ে তারা শান্তি স্থাপনের জন্য একটা রাস্তা খুঁজলো। এবং 1978 সালে আপনি জানেন মিশরের সাথে তারা শান্তি চুক্তি করলো, এবং জর্ডানের 1994 সালে জর্ডানের যে দখলকৃত জমি ছিল, সে জমিটা ছেড়ে দিয়ে জর্ডানের সাথে আপনার শান্তি চুক্তি স্থাপন করলো।
প্যাচ লেগে যায় 1995 সালে, যখন গোলান মালভূমিটা সিরিয়ার এটা সে ট্রান্সফার করতে যাবে, তখন আপনার তৎকালীন ইসরায়েলের প্রধানমন্ত্রী ছিল আইজ্যাক রবিন। এবং আপনি জানেন এই গোলান মালভূমি যখন তারা হস্তান্তর করবে, একজন চরম ডানপন্থী উগ্রবাদ ইসরায়েলি এই আইজ্যাক রবিনকে গুলি করে হত্যা করে। এরপরই ইসরায়েল আবার সেই নীতি থেকে সরে আসলো, যে ভূমির বিনিময়ে শান্তি যে নীতিটা তার প্রতিষ্ঠা করতে চেয়েছিল, সে নীতি থেকে সরে আসে। এবং এই নীতি থেকে সরে আসার কারণেই কিন্তু আজকে এই এত ভয়ঙ্কর সংকটটা আমরা দেখতে পাচ্ছি। এবং আপনি জানেন যে ওই যে ওই আইজ্যাক রবিনকে যারা হত্যা করলো, ওই পার্টির যে হত্যা করেছিল তাদেরই একটা পার্টি এখন আপনার বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে জোট গঠন করে সরকারে আছে অলরেডি। আপনি জানেন যে তাদের স্বরাষ্ট্রমন্ত্রী যে ভ্যান গাভি, সে কিন্তু আপনার ইয়াহুদ পার্টির খুবই কট্টরপন্থী পার্টি। তারপরে হচ্ছে তার যে অর্থমন্ত্রী স্মোটরিচ সম্ভবত ওনার নাম, উনিও কিন্তু আপনার সম্ভবত রিজনাল জিওস পার্টি আরজেপি, ওটা খুবই কঠোর একটা ইহুদি পার্টি থেকে সে উঠে আসা। তার মানে এই যে তারা কিন্তু চাইলেও, মানে আমরা যদি বলি যে এই যে এত আলোচনার পরও কেন লেবাননে হামলা হচ্ছে, এই হামলা নেতানিয়াহু একা চাইলেও সামাল দিতে পারবে না। আপনি জানেন গত 2-3 দিন যাবৎ আপনি ইসরায়েলি যত পত্রিকা আছে, বিশেষ করে ইসরায়েলের সরকারপন্থী যে পত্রিকা, আমরা যেটাকে অনেকটা বলতে পারেন যে আমাদের বিটিভি যেমন সরকারের নিয়ন্ত্রণে থাকে, ঠিক ইসরায়েলেরও কিছু পত্রিকা টিভি যেগুলো সরকার নিয়ন্ত্রিত বা সরকারপন্থী হিসেবে পরিচিত, এই পত্রিকা এবং টিভিতে যেই ধরনের নিউজ ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে এবং আমেরিকাকে নিয়ে করা হচ্ছে, যা ইতিহাসে কখনো এই ধরনের নিউজ হয়নি। ডোনাল্ড ট্রাম্পকে তারা সরাসরি বিশ্বাসঘাতক হিসেবে ট্রিট করে নিউজ করতেছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের যে মেয়ের জামাই আপনার জ্যারেড কোসনার এবং তার যে খুব ঘনিষ্ঠ বন্ধু আপনার উইটকফ, তাদেরকে এত নোংরা ভাষায় আক্রমণ করা হচ্ছে। সরাসরি তারা বলতেছে যে কোসনার এবং উইটকফ টাকার বিনিময়ে ইসরায়েলকে বিক্রি করে দিচ্ছে, এই টাইপের শিরোনাম করে তারা সংবাদ করতেছে। যার কারণে গতকালকে যখন লেবাননে আপনার হামলা করলো এই ইসরায়েল, তখন কিন্তু এই প্রথম জেডি ভ্যান্স খুবই কঠোর ভাষা প্রয়োগ করেছে। সরাসরি তাদেরকে বলেছে যে তোমরা কিন্তু ভুলে যেও না, আমেরিকাই একমাত্র তোমাদের এখন মিত্র হিসাবে আছে, সারা পৃথিবীকে তোমরা শত্রু করে ফেলছো। দ্বিতীয় যে থ্রেট সে করলো, তোমাদের দেশটা কিন্তু খুব বেশি বড় না, 90 লক্ষ মানুষের একটি দেশ। তৃতীয় যে বিষয়টা সে তুলে আনলো যে আমেরিকা অস্ত্র দিয়েই কিন্তু তোমরা এখনও টিকে আছো। চতুর্থ বিষয় যে সেটা তুলে আনলো যে তোমরা ঘুম থেকে উঠো, জাগ্রত হও, তোমরা যেটা বুঝতেছো বাস্তবতা তোরা সহজ না। তার মানে জেডি ভ্যান্সের উপর এই তরফ থেকে এই ধরনের কথা মানে হচ্ছে একেবারে কঠোর একটা বার্তা দেওয়া। এবং দেখলাম যে জেডি ভ্যান্সের এই বার্তা দেওয়ার পর কিন্তু সেটা কাজে লাগছে। আপনি জানেন আজকে মনে হয় বিকাল 4টা বা 3টার পর আনুষ্ঠানিক আর কোনো যুদ্ধে তারা জড়ায় নাই। এবং আপনারা এই যে জানেন যে এটা তো এই বৈঠকটা হওয়ার কথা ছিল, শান্তি চুক্তির যে বৈঠক, এটা শুক্রবার দিন হওয়ার কথা ছিল, সেটা শুক্রবার দিন পাস হয়ে এখন কিন্তু আজকে সানডের দিকে চলে যাচ্ছে। এবং এই যুদ্ধটা শুরু করার কারণেই কিন্তু আরাকচি তার ইয়াতে যায় নাই, সুইজারল্যান্ডে যায় নাই, এবং সুইজারল্যান্ড সেটা স্থগিত করেছিল। এবং এখন আবার যেহেতু যুদ্ধ বন্ধ হয়েছে, কিছুক্ষণ আগে কিন্তু আরাকচি সুইজারল্যান্ডের উদ্দেশ্যে রওনা করেছে, আপনি জানেন। এবং ওইখানে কিন্তু অলরেডি ডোনাল্ড ট্রাম্পের যে মেয়ের জামাই জ্যারেড কুশনার কিন্তু সেখানে অবস্থান করতেছে। আর অলরেডি আবার আমেরিকা থেকে উইটকফ সে রওনা করেছে। আর উইটকফ তো আপনার জানা আছে, উইটকফ কিন্তু প্রফেশনাল কোনো না, কূটনীতিক না, যদিও তাকে মধ্যপ্রাচ্য বিষয়ক কূটনীতি হিসেবে ডোনাল্ড ট্রাম্প নিয়োগ দিয়েছে। সে কিন্তু একজন ডেভেলপার বিজনেসম্যান, এবং সে একটা সময় বড় আইনজীবী ছিল, এবং ডোনাল্ড ট্রাম্প ছিল তার মক্কেল। আপনি জানেন কি না, যখন তাকে গুলি করে মারার জন্য একটা পরিকল্পনা করা হয়েছিল, তখন ডোনাল্ড ট্রাম্প আর উইটকফ একসাথে গলফ খেলতেছিল, তারা খেলার মত্ত ছিল। তার মানে যে প্রফেশনাল জায়গাটা, সেটা কিন্তু উইটকফের একটু ঘাটতি আছে বলে আন্তর্জাতিক মিডিয়াগুলো তাই বলতেছে। তার মানে আমরা যেটা বলতে পারি যে ইসরায়েল তার নিজের অস্তিত্ব রক্ষার্থে আপনার এই জায়গায় বারবার সে বাধা দিবে আরও। এবং আপনি জানেন এই ইতিহাসে প্রথম এই লেবাননে হামলার জন্য ইরান কিন্তু সরাসরি ইসরায়েলে হামলা করছে। এত লম্বা হিস্ট্রিতে আপনার বলা চলে যে ইরান এবং লেবাননের যে লম্বা একটা হিস্ট্রি, বা ইরান ইসরায়েলের যে লম্বা সংঘাত, এই সংঘাতে কখনোই এই ধরনের ঘটনা হয় নাই, যে ঘটনাতে যে লেবাননকে আক্রমণ করার কারণে ইসরায়েলে হামলা করছে ইরান, এই প্রথমবার সেটা তারা করলো। এটা আমার ধারণা যে ইসরায়েল একটা অ্যাডভান্স প্রতিরক্ষা সিস্টেমে যাচ্ছে।
ইরান ইসরায়েলকে একটা বার্তা দিচ্ছে যে মধ্যপ্রাচ্যে আগে যেমন তুমি যেখানে ইচ্ছা হামলা করতা, যেখানে ইচ্ছা আক্রমণ করতা, ৭২ ঘন্টায় ৬টা দেশে হামলা করছো। এবং জানেন সেই ৭২ ঘন্টায় যে ৬টা দেশে হামলা করছিল সেখানে কিন্তু কাতারও ছিল। আপনি জানেন কাতার কিন্তু একটা সেন্সিটিভ দেশ, এই জন্য বলি যে কাতারে কিন্তু আমেরিকার যে স্যান্ডকম যেটা বলি সেন্টার কমান্ড, সেই সেন্টার কমান্ডের ঘাঁটি কিন্তু কাতারে। সে কাতারকেও কিন্তু ইসরায়েল ছাড়ে নাই। তার মানে এতটা বেপরোয়া হয়ে গিয়েছিল ইসরায়েল। এখন আপনি বলতে পারেন যে ভাই ইসরায়েলকে কি থামাতে পারবে আমেরিকা? আমেরিকা ইসরায়েলকে থামাতে পারবে না বলেই ইরান এখানে নিজে থেকে হস্তক্ষেপ করছে। এবং আমি আপনাকে যেটা বললাম যে অ্যাডভান্স প্রতিরক্ষা সিস্টেম হিসেবে এই লেবাননে হামলা করার জন্য ইসরায়েলে হামলা করছে ইরান ইতিহাসে প্রথম। এরকম হয়েছে যে যখন ইসরায়েল ইরানে হামলা করছে তখন ইরান পাল্টা হামলা করছে, কিন্তু লেবাননে হামলা করার হিস্ট্রি এই ফার্স্ট, যে অন্য দেশে হামলা করার পর ইরান ইসরায়েলে হামলা করছে, এটা ইতিহাসে প্রথম। এটা এই জন্যই করা, ইসরায়েলকে বার্তা দিচ্ছে। এবং জানেন এই হামলা যখন করে তখন ডোনাল্ড ট্রাম্প চূড়ান্ত পর্যায়ে ছিল চুক্তিটা, তখন ডোনাল্ড ট্রাম্প সরাসরি নেতানিয়াহুকে ফোন দিয়ে বলছে সে যাতে পাল্টা হামলা না করে, তার কাছে রিকোয়েস্ট করছে, অনুনয় বিনয় করে রিকোয়েস্ট করছিল, কিন্তু নেতানিয়াহু সেটা শুনে নাই। ওই রাত্রি আবার নেতানিয়াহু ইরানে হামলা করে, ইরান আবার দ্বিতীয়বার পাল্টা হামলা করার পর ইসরায়েল চুপ হয়ে যায়। তার মানে আমরা যেটা ধরে নিচ্ছি যে লেবাননে হামলাটা ইসরায়েলের অস্তিত্বের একটা বিষয় হয়ে দাঁড়াইছে, তাদের স্বাধীনতা সার্বভৌমত্বের অস্তিত্বের বিষয় হয়ে দাঁড়াইছে। কারণ ডোনাল্ড ট্রাম্প বারবারই বলতেছে যে লেবাননে তুমি হামলা করবে না। এখন বেঞ্জামিন নেতানিয়াহু বারবারই তুলে ধরার চেষ্টা করছে যে আপনারা চুক্তি করবেন, এখানে তো আমাদের কোনো বিষয় না, আপনারা কি আমাকে চুক্তিতে রাখছেন? বিষয়টা এরকম অনেকটা যে আপনি কি আমাকে চুক্তিতে রাখছেন কিনা, যে আপনার চুক্তি মানতে আমি বাধ্য। এবং ডোনাল্ড ট্রাম্পের জানেন তো কথাবার্তা একটু অ্যারোগ্যান্ট। আপনি জানেন গতকালকেও কি বলে ইতালির যে প্রধানমন্ত্রী মেলোনিকে সে কি পরিমাণ একটা ভেবাচাকের মধ্যে ফেলে দিচ্ছে। আপনি জানেন মেলোনি নাকি তার সাথে ছবি তোলার জন্য এসে বারবার ঘুরঘুর করছে, এবং তখন সরাসরি সাংবাদিকদের সামনে ডোনাল্ড ট্রাম্প বলছে যে মেলোনি এত ঘুরঘুর করতেছিল এবং এতটা আকুতি মিনতি করতেছিল আমার সাথে ছবি তোলার জন্য, তখন আমি একটু করুণা করে তাকে একটা ছবি তুলতে সুযোগ দিছি। এতে কিন্তু লজ্জায় পুরা ইতালি, ইটালি কিন্তু একসময় সারা পৃথিবী শাসন করতো, রোম সাম্রাজ্য যেটা আমরা বলি, ইতালির রোম কেন্দ্রিক যে রোম সাম্রাজ্য, সেই একটা প্রধানমন্ত্রীকে সে এত নিকৃষ্ট ভাষায় এইভাবে ট্রিট করার কারণে তাদের পররাষ্ট্রমন্ত্রীর যে বৈঠকটা ছিল এটা আজকে স্থগিত করে দিছে। তার মানে আমরা যেটা বলতে পারি যে এই হামলা পাল্টা হামলা আরও চলতে পারে, তবে আলোচনা কোনোভাবেই ট্রাম্প বন্ধ করবে না বলে আমি মনে করি। এবং ইরানও আলোচনা করবে, পাশাপাশি যদি মনে করে যে পাল্টা হামলা করতে হবে সেটা পাল্টা হামলা ইসরায়েলে করবে। তবে ইসরায়েলের প্রতি ট্রাম্পের যে আগে একেবারে ফানা ফানা দিল ছিল, এই ফানা ফানা দিল আর থাকবে না। ইসরায়েলকে আপনি জানেন সর্বশেষ যে হামলাটা হয় সেই হামলায় কিন্তু আমেরিকা ইসরায়েলের যে ইন্টারসেপ্ট সিস্টেম ছিল সেখানে ইন্টারসেপ্ট করে না, মানে ইরানের ক্ষেপণাস্ত্রগুলো দেখতেছে ইসরায়েলে আঘাত করতেছে, আমেরিকা যে সিস্টেম ছিল চাইলে সেটাকে আকাশে প্রতিরক্ষা সেটা ইন্টারসেপ্ট করতে পারতো, কিন্তু আমেরিকা ইচ্ছা করে সেটা করে নাই। এটা দুইটা বার্তা, যে মধ্যপ্রাচ্যে তার অন্য অন্য মিত্রগুলোকে তারা বার্তা দেওয়া যে আমি ইসরায়েলেও ইন্টারসেপ্ট করতেছি না, মধ্যপ্রাচ্য ইন্টারসেপ্ট করতে পারতেছি না। এবং দ্বিতীয় বিষয় হচ্ছে ইসরায়েলকে একটা বার্তা দেওয়া যে আমেরিকা যদি না চায় তাহলে ইরান যদি তোমার উপর হামলা করে তাহলে কিন্তু তুমি একেবারে তছনছ হয়ে যাবা। তাই আমি মনে করি যে এখন এই আলোচনার মধ্যেও দেখবেন তাদের মধ্যে ডিস্টার্ব করবে মানে আপনার ইসরায়েল, পাল্টা হামলার ঘটনা আরও বেশি হতে পারে, এটা আমি দৃঢ়ভাবে ধারণা করি। এখন এটা যদি আমেরিকা চায় ইসরায়েলকে সে কতটুকু নিয়ন্ত্রণ করতে পারবে, এখন সেটা আমেরিকার উপর ডিপেন্ড করবে। এবং ইরান কিন্তু বারবারই বলতেছে যে ইসরায়েলকে ঠেকানোর দায়িত্ব আমেরিকার, আর যদি সেটা আমেরিকা ঠেকাতে না পারে তাহলে ইসরায়েলকে কিভাবে ঠেকাতে হয় এটা কিন্তু আপনার ইরান জানে। তাই আমার যেটা মনে হয় যে এই যে জেডি ভ্যান্স আপনার কিন্তু গতকাল মানে এখানে আসার কথা ছিল সুইজারল্যান্ডে, সে কিন্তু আসে নাই। আমার যেটা ধারণা জেডি ভ্যান্সকে স্পেশালি দায়িত্ব দেওয়া হয়েছে আন্তর্জাতিক মিডিয়াতে, তাই আমার বুঝতে পারছি যে স্পেশালি জেডি ভ্যান্সকে শুধু দায়িত্ব দেওয়া হয়েছে যে ইসরায়েলকে যাতে সে নিয়ন্ত্রণ করে। এবং জেডি ভ্যান্সের আপনি জানেন যে পরবর্তী আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার সমূহ সম্ভাবনা হচ্ছে এই জেডি ভ্যান্সের। জেডি ভ্যান্স কিন্তু খুব ওয়েটি লোক। আপনার ডোনাল্ড ট্রাম্পে একটা টুইট করলে বা কথা বললে মানুষ যতটুকু মূল্যায়ন করে, জেডি ভ্যান্স কথা বলে তার চেয়ে 3 গুণ 4 গুণ বেশি মূল্যায়ন করে। জেডি ভ্যান্স খুবই ওয়েটফুল একটা ক্যারিয়ার। সো আমি মনে করি যে জেডি ভ্যান্সকে স্পেসিফিক দায়িত্ব দেওয়া হয়েছে ইসরায়েলকে নিয়ন্ত্রণ করার জন্য। এখন এটা কতটুকু নিয়ন্ত্রণ করতে পারবে এটা জেডি ভ্যান্সের পারফরমেন্সের উপর ডিপেন্ড করবে। এবং আরেকটা বিষয়ের মধ্যে আমি বলে রাখি যে ইসরায়েলকে এতটা বেপরোয়া কিন্তু আমেরিকাই তৈরি করেছে। আপনি জানেন যেদিন একসাথে 6টা দেশে আক্রমণ করলো ইসরায়েল, ইরান ইস্যুকে কেন্দ্র করি, একসাথে যখন 6টা দেশে হামলা করে
ওই 6টা দেশ কিন্তু ওই দিন থেকে আমেরিকার প্রতি তাদের মনোভাব পরিপূর্ণভাবে উঠে গেছে এবং তারা চিন্তা করলো যে আমেরিকার সাথে আমার নিরাপত্তার চুক্তি, সে আমেরিকা তার দোসর দিয়ে আমার উপর হামলা চালালো, আমেরিকা সেটার কঠিন কোনো জবাব দিল না। যার দরুন আমরা যেটা এখন তথ্য পাচ্ছি, এই যে ইরান ইস্যুতে সর্বশেষ মানে লাস্ট 1-1.5 মাস যখন আমেরিকা পুনরায় ইরানে হামলা করতে চেয়েছিল, এই আরব দেশগুলোর থেকে পুনরায় আবার বিমান হামলা করার চেষ্টা করেছিল, তখন আরব দেশগুলো তাকে আর সুযোগ দেয়নি, বলছে না আমরা আর এই যুদ্ধে নাই, তুমি শুধু ইসরায়েলের নিরাপত্তা নিয়ে ব্যস্ত, আর তুমি আরব দেশে যখন হামলা করো, ইরানে যখন হামলা করো, তখন ইরান তার ক্ষেপণাস্ত্রগুলো আমাদের দেশে মারে, তুমি ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ইন্টারসেপ্ট করো, আমার দেশের ক্ষেপণাস্ত্র ইন্টারসেপ্ট করতে পারো না। তার মানে অলরেডি আরব এবং আমেরিকার মধ্যে একটা ফাটল তৈরি হয়ে গেছে এই ইস্যুতে, যার কারণে ইসরায়েলের ইস্যুতে, যার কারণে ইসরায়েলকে এখন আর আমেরিকা বেপরোয়া হতে দিবে কিনা এটা আমার ধারণা যে আর হতে দিবে না। যার দরুন কিছু কড়া বার্তা, কিছু কড়া কথা, কিছু ভয়ঙ্কর শব্দচয়ন যেগুলো ইতিহাসে কখনোই আমাদের চোখের সামনে আসেনি, সেই শব্দচয়নগুলো এখন সামনে আসছে। সেটা আমেরিকার ডোনাল্ড ট্রাম্প বলেন, সেটা উইটকফ বলেন, সেটা জেডি ভ্যান্স বলেন, অর্থাৎ গুরুত্বপূর্ণ নীতি নির্ধারক যারা আমেরিকার, সবাই এখন ইসরায়েলকে চরম একটা ফাপড়ের উপর রাখছে, থ্রেটের উপর রাখছে, নিয়ন্ত্রণের উপর রাখছে। তা আমি আশা করি যে এই পাল্টা হামলা যে আজকে থেকে টোটালি বন্ধ হয়ে যাবে। সুইজারল্যান্ডে অলরেডি আরাকচি এবং উইটকফ অলরেডি সুইজারল্যান্ডের পথে আছে, সেখানে তাদের চুক্তি হবে, কথা হবে। এই চুক্তি কথার মধ্যে পুনরায় আবার এই লেবানন এবং হিজবুল্লার মধ্যে পাল্টা হামলা হতে পারে, সেখানে ইরানও ইনভলভ হতে পারে। তবে আমেরিকা সে আগের মতো আর ইসরায়েলের সাথে ইনভলভ হবে না বলেই আমার দৃঢ় বিশ্বাস।